এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2026 পেজ নাম্বার 670। এখান থেকে আজকের যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। যারা ইতিমধ্যে এই চ্যানেলের ওপর ভরসা করে বিভিন্ন ভিডিওগুলো দেখো, অলরেডি আমি খুব কঠিন যে প্রশ্নগুলো আছে WBTA WBH সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে, যে প্রশ্নগুলো সত্যি কঠিন ছিল সেটা কমপ্লিট। 2 নম্বরের আমি একটা সাজেশন দিয়েছিলাম, সেটাও কমপ্লিট। মোটামুটি একটা সাজেশন দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ফাইনাল পরীক্ষার আগে আর একটা অধ্যায় ধরে ধরে সম্পূর্ণ ভিডিওর ওপরে একটা সাজেশন দেব, সেটা আর কয়েকদিনের মধ্যেই দেব, কারণ প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপার আছে। নতুন করে প্রস্তুতির কিছুই নেওয়ার নেই। রামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয় ভীষণ ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এবছর, দিয়েছি। নব্য বেদান্তবাদ স্বামী বিবেকানন্দের দিয়েছি। ব্রাহ্ম সমাজের ভাঙন দিয়েছি। দলিত বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক, সিপাই বিদ্রোহের প্রকৃতি দিয়েছি। নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ফরাজি এবং ওয়াবি আন্দোলনের চরিত্র, এটাও তোমাদের দেওয়া হচ্ছে। নারী ইতিহাস বৈচিত্র্যপূর্ণ কেন, এটাও দেওয়া হচ্ছে প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায় থেকে আত্মজীবনী, স্মৃতিকথা ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেওয়া হচ্ছে। পরিবেশ আন্দোলনের ওপরে সেটাও দিয়েছি। এবং এর পাশাপাশি আমরা আরো কিছু প্রশ্ন যেগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেগুলো দিয়েছি। তার মধ্যে অবশ্যই পড়বে গ্রাম বার্তা প্রকাশিকা সভা কেন ভিন্ন ধরনের, বামামোদিনী পত্রিকা ভীষণ গুরুত্বপূর্ণ, নারী শিক্ষা বিস্তারে বামামোদিনী পত্রিকা, নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। এই প্রশ্নগুলো কিন্তু আমরা বিভিন্ন অধ্যায় থেকে দিয়েছি। এগুলো জাস্ট মনে করিয়ে দিলাম, এর সঙ্গে এখন যেটা দেব কোনো সম্পর্ক নেই, কারণ এখন হচ্ছে এসিকিউ MCQ, বিবৃতি, ব্যাখ্যা, স্তম্ভ মেলানো, সত্য মিথ্যা, এইগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু এগুলোকে মনে করিয়ে দেয়া, আমি যদি মাকে কোনোদিনও না দেখি, এবার যদি তোমাকে বলা যে মায়ের মুখটা মনে করো, আমরা কিন্তু পারবো না। যদি দেখা থাকে জন্মের পর যদি আমি মাকে দেখে থাকি, বাবাকে দেখে থাকি, তাহলে কিন্তু বাবার মুখটা মনে পড়বে। তবুও সেটা একটা বয়সের পর, ম্যাচুরিটির পর যদি আমাদের কোনো এরকম কাছের লোককে মনে করার চেষ্টা করি, মনে থাকে। কিন্তু আনম্যাচিওর্ড ছোট্টবেলায় দেখেছিলাম অনেক সময় মনে থাকে না। পড়াশুনোটাও ম্যাচিওর্ড এবং আনম্যাচিওর্ডের মধ্যেই পড়ে। পড়াশুনোটা লাগাতার ভাবে কোনো অধ্যায় ধরে ধরে যদি আমরা পড়ি, সেই অধ্যায়ের পেজ নাম্বার অবধি, এবং রামকৃষ্ণের কোন জায়গায় তার মূর্তিটা আছে, মানে ছাপা আছে, ছবিটা আছে, বিবেকানন্দ কোথায় তার ছবিটা রয়েছে, কোন পৃষ্ঠায়, ডান দিকে না বাঁদিকে, বামামোদিনী পত্রিকা কোথায় লেখা ছিল, সমস্ত কিছুই কিন্তু মনে থাকবে। কেন? কারণ এটার সঙ্গে আমার বারবার সম্পর্ক তৈরি হচ্ছে। এই সম্পর্কের ওপর নির্ভর করে পড়াশুনোটা। আর যদি 1-2 বার দেখেছি, ছোটবেলার কথার মতো 1-2 বার দেখেছি, মনে থাকবে না, নিজের মা হলেও মনে থাকবে না। তাহলে মুখটা মনে করতে হলে তার সঙ্গে সম্পর্কটা গভীরতর হতে হয়। পড়াশুনোটাও সেই রকম গভীরতর সম্পর্ক তৈরি করতে হবে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে। এখন একটাই কাজ, টেক্সট বইটা চোখ বুলানো, টেস্ট পেপার সলভ করা, এর বাইরে আর কোনো কাজ নেই। তবে আমি বলবো এক্ষেত্রে প্রত্যেক দিন একটা করে টেস্ট পেপার সলভ করা উচিত। এক একটা পেজ বলতে এক একটা সেট। আজকে আমি বাংলা সেট করলাম, কালকে আমি বাংলা সেটের 2 নম্বর পেজটা করব, দ্বিতীয় সেটটা করব। এইভাবে যদি এখনো যা টাইম আছে, একটা করে সেট যদি আমি করি, 30 দিনে 30খানা সেট হয়। দরকার নেই 30টা সেটের, 20টা সেট করা হোক না কেন। আজকে বাংলার একটা সেট, আজকে ইতিহাসের একটা সেট, আজকে ভূগোলের একটা সেট, আজকে বিজ্ঞানের একটা সেট, আজকে অঙ্কের একটা সেট করলাম, কালকে দ্বিতীয় সেট করব, তারপর দিন তৃতীয় সেট করব, চতুর্থ দিন করলাম না, রিল্যাক্সে থাকলাম, পঞ্চম দিন আরেকটা করে সেট করব। এভাবে করলেও কিন্তু সাফল্যের শেষ জায়গায় যাওয়া যায়। পদ্ধতি জানতে হবে। আমরা অনেকেই পড়ি,
কিন্তু পদ্ধতি মেনে পড়ে কারা? যারা ভালো রেজাল্ট করে। আর যারা তথাকথিত খারাপ রেজাল্ট করে তারা কেউ খারাপ নয়, কিন্তু পদ্ধতি মানি না বলে খারাপ রেজাল্ট হয়। তাহলে এইভাবে যদি প্রতিদিন একটু সেট করা যায়, সকাল বিকাল মিলে অনেক সময়, স্কুলের সময় নেই, তাহলে 8টা পেপার আমাদের, 7টা পেপার আমাদের, 7টা পেপারে 7 ঘন্টা। এই 7 ঘন্টা আমরা যদি দুটো ধাপে মিলিয়ে নিই, করলে কোনো অসুবিধা নেই। সুতরাং এইভাবে এগোলে আমার মনে হয় ভালো হবে। দেখো আজকে 670 পৃষ্ঠা, কলম দিতে একটা, 670 পৃষ্ঠা। এখানে আমার স্টুডেন্টরা আছে, তারাও অনেক সাহায্য করে এবং তারা অনেকটা সিনসিয়ার। আমি বিশ্বাস করি তোমরাও খুব সিনসিয়ার, ওদের মতোই তোমাদেরকে তৈরি হতে হবে। 670 পৃষ্ঠা। প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? উত্তর হবে ইংরেজরা। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা? দিগদর্শন। কনফিউজ প্রশ্ন, দিগদর্শন হবে না সমাচার দর্পণ হবে? উত্তর কিন্তু দিগদর্শন। কনফিউজ প্রশ্ন, ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি? আলোমারা। নির্বাক। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? ভারতের প্রথম রাজা হরিশ্চন্দ্র, দাদা সাহেব ফালকে। বাংলার প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? বিল্বমঙ্গল। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? জামাই ষষ্ঠী। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রশ্ন রেডি করতে হবে, তবেই কিন্তু জায়গা আসবে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশকের নাম কি? কেউ লিখবে দীনবন্ধু মিত্র, সুন্দর করে কেটে দেবে পরীক্ষক, রেভারেন্ড জেমস লং। অনুবাদ প্রকাশক, বুঝো কথাটা, ইংরেজি অনুবাদের প্রকাশক। ইংরেজির অনুবাদ হলে মাইকেল মধুসূদন দত্ত। যদি ইংরেজির অনুবাদ প্রকাশক কে হয়? রেভারেন্ড জেমস লং। এখানেই কিন্তু গল্পটা, এখানেই ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে আসবে, আমরা জানি। নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয় কত সালে? 1866 সালে। কে প্রতিষ্ঠা করে? কেশবচন্দ্র সেন। কেন নববিধান ব্রাহ্ম সমাজ করলো? তার পেছনে ইতিহাস কি? মতবিরোধ। কার সঙ্গে? দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। কি বললেন ইনি? ইনি 2-3টে কথা বললেন, আমি বাংলায় সংস্কৃত শ্লোক উচ্চারণ করব। এটা দেবেন্দ্রনাথ ঠাকুর পছন্দ করেননি। আমি উপবীত ধারণ করব না, ব্রাহ্মণ হয়ে উপবীত ধারণ করব না, পইতে নেব না। এটা অন্যায়, মহা অন্যায়। এইগুলোর জন্যে মূর্তি পূজার বিরোধিতা, এইগুলোর জন্য তার বিরোধ হলো এবং দুটো ভাগে ভাগ হলো। এবং আরো ভাগ হয়ে গেল, সেটা হচ্ছে নিজের কন্যাকে কুচবিহারের মহারাজার ছেলের সঙ্গে বিয়ে দেয়া, নাবালক মেয়ে, যেটা ব্রাহ্ম সমাজের বিরোধী ছিল। বোঝা গেল কি বললাম? ব্রাহ্ম সমাজের ভাঙন কিন্তু এবার ইম্পর্টেন্ট, বলে দিলাম, এগুলো কিন্তু করতেই হবে। ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত কে? সুভাষ, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্র, সুরেন্দ্রনাথ। স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আলাদা আলাদা মত আছে। আরজি প্রধানের মধ্যে, এটা কনফিউজ প্রশ্ন, কিন্তু উল্লেখ করে দেবে আরজি প্রধান, তাহলে ওখানে অপশন থাকবে। রংপুরের ইজারাদার কে ছিলেন? দেবী সিংহ। তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কে? নুরুল উদ্দিন। রংপুর বিদ্রোহ কত সালে? 1783। মনে রাখতে হবে কিন্তু। নীল বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, ক্যানিং, ডালহৌসি, লর্ড ব্লেয়ার। বলো কে ছিল নীল বিদ্রোহ? 1860। ডালহৌসি তো 1848 থেকে 1856। তাহলে ক্যানিং থাকবে। ক্যানিং বোঝানো গেল কি বললাম? আচ্ছা, আর নীল বিদ্রোহ ছোট লাট কে ছিল? ছোট লাট একদমই না, জিপি গ্রান্ট। কে বললো উত্তরটা? থ্যাংক ইউ। জমিদার সভা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1838। 1836 সালে তাহলে কি প্রতিষ্ঠা হয়েছিল? বঙ্গভাষা প্রকাশিকা সভা। ক্লিয়ার? এটা নিয়ে কনফিউজ তাহলে আর থাকবে না। বন্দে মাতরম সঙ্গীতের প্রথম সুর দেন কে? যদু ভট্ট। হাই তুলছিস, সুন্দর। এই যদু ভট্টের পরিবারের একজন এখনো সুন্দর গান করেন, কি নাম তার? এক ডাকে চিনবি।
দারুণ গান করে, ক্লাসিক্যাল। শ্রীকান্ত আচার্য ওই পরিবারের সন্তান। নাম শুনেছিস না শ্রীকান্ত আচার্যর? অসাধারণ গলা, দারুণ গান করে। লন্ডনে ভাত সচিবের দপ্তর নাম কি ছিল? ইন্ডিয়া হাউস। প্রথম হিমালয়ের উচ্চতা মেপেছিলেন কে? যিনি নব্যবঙ্গ দলের সদস্য ছিলেন, রাধানাথ সিকদার। আচ্ছা, এখন হিমালয়ের উচ্চতা কত রে? 8850 দেওয়া রয়েছে। আমরা তো জেনে এসেছি 8848, কিন্তু 50 দেওয়া আছে অনেক বইতে। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম জোন্স, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল রায়, প্রমথনাথ বসু। কে? অরবিন্দ ঘোষ। একা আন্দোলন নেতা কে ছিল? মাদারি পাসি। ভারতে প্রথম মে দিবস পালন করেন কে? সিঙ্গারা বেলু চেটিয়ার। কত সালে রে বাবা? 1923। 1923 না 1823? 1923 শিওর। গান্ধী বনাম লেনিন পুস্তকটা কে রেখে? কে? এসে ডাঙ্গে। ওই এসে ডাঙ্গে। এই যে ভারতের বিপ্লববাদের জননী কে? এই ভারতের বিপ্লবীবাদের জননী মাদাম কামা। তিনি প্রথম ভারতের বাইরে জাতীয় পতাকা তুলেছিলেন, ফার্স্ট। সেটা কোথায়? জার্মানির স্টুটগার্ট। সত্য শতক সমাজের প্রতিষ্ঠাতা কে? জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। মতুয়া ধর্মের প্রবর্তক? এই বল শুভম বল। গুরুচাঁদ। গরু কোথাকার? হরিচাঁদ ঠাকুর। দেশীয় রাজ্য ছিল না, বোম্বাই, ভোপাল, হায়দ্রাবাদ, জয়পুর। বোম্বাই। ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করেছিল দর কমিশন। এখানে ধর আছে, কর আছে, মুখার্জি আছে, লিটন আছে। কোনটা? দর। এটাকে লিখে দিয়েছে ধর। আচ্ছা, ধরটাকে দর কর। এবার একটি বাক্যে উত্তর। হকির জাদুকর? ধ্যানচাঁদ। অ্যানাটমি গ্রন্থের লেখক? মধুসূদন গুপ্ত। কত খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ হয়? ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু 4 নম্বরের প্রশ্ন। বারদৌলি সত্যাগ্রহ বলে দিলাম 1928। ভারতীয় অস্থায়ী সরকারের প্রধান? রাজা মহেন্দ্র প্রতাপ। কোথায় বলতো? আফগানিস্তানে, কাবুলে। আচ্ছা, ভারতে পরাধীন ভারতের স্মৃতি। পরাধীন ভারতের হরিনাম তো শুনলি একবার, এই হরিনাম একটু শোন। অত ডিসমুডে থাকলে হবে কি করে? পরাধীন ভারতে একটা অস্থায়ী সরকার হয়েছিল। সেই অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী কে হয়েছিল? অন্তর্বর্তী সরকার বলছি আমরা। ইয়েস, জওয়াহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু লেখা একটা বইয়ের নাম বল। ডিসকভারি অফ ইন্ডিয়া। ভেরি গুড। আচ্ছা, এখানে এবার রয়েছে স্তম্ভ। বেলগাছিয়া মেডিকেল কলেজ কে কে হবে? রাধা গোবিন্দ কর। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি? থমসন। ইন্ডিয়া ফরেস্ট সার্ভিস 1864। হুইটলি কমিশন শ্রমিক আন্দোলন বিরোধী নীতি। ঠিক ভুল? বিদ্যাসাগর কথামালা রচনা করেছিলেন। হ্যাঁ, কে বললো ভুল? কথামালা, বোধোদয় সবই তো বিদ্যাসাগরের। দেখেছো? ঠিক। সিপাহী বিদ্রোহ ছিল একটি গণবিদ্রোহ। সঠিক। বিটিআর প্রথম অধ্যক্ষ ছিলেন সুভাষচন্দ্র মল্লিক। ভুল? প্রমথনাথ বসু। ব্রিটিশ ভারতের নিম্ন জাতিভুক্ত অস্পৃশ্যদের বলা হতো দলিত। ঠিক, 100% ঠিক। এটাকে গান্ধীজি কি বলেছেন? হরিজন। আর হরিজন আন্দোলন সূচনা করেছেন কে? বি আর আম্বেদকর না গান্ধীজি? বি আর আম্বেদকর। আচ্ছা, এবার বিবৃতি। নব্যবঙ্গ আন্দোলন বেশি দিন বাঙালির মনে রেখাপাত করেনি। ব্যাখ্যা 1, কারণ এই আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। কথাটা খারাপ না, সত্য। ব্যাখ্যা 2, নব্যবঙ্গীয়দের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে যাচ্ছে, তাই যুক্তি হবেই না। নাম্বার 3, এই আন্দোলনের উগ্রতা মানুষকে অনুৎসাহিত করে। 100% সত্যি। কেন বলছি? নব্যবঙ্গীয় যারা আন্দোলন করতো থাকতো সব হোস্টেলে। এরা ছিল কলকাতার সব প্রসিদ্ধ মানুষের সন্তানেরা, হোস্টেলে থাকতো। নিচে দিয়ে যখন সকালবেলায় হরিনাম সংকীর্তন বেরোতো, তখন ওপর থেকে ওরা সারা রাত ধরে যে মদ খেত আর সঙ্গে মাংস খেত, সেই মাংসের
টুকরোগুলো হাড়গুলো ওদের গায়ে ফেলতো এবং বলতো আমরা মদ খাই গো, আমরা মাংস খাই গো, এবং শুয়োর মাংস, গরুর মাংস ওদের কাছে কোনো অসুবিধা ছিল না। নাম্বার 1। নাম্বার 2, সকালবেলা কালীঘাটে গিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সামনে গিয়ে স্যালুট দিয়ে গুড মর্নিং ম্যাডাম বলতো এরা। এদের এই জিনিসটা সেই সময় মানুষের মনে ভালো লাগেনি, এবং এরা ছিল উগ্র। কিন্তু লেখাপড়ায় বাংলা সাহিত্যে এক একজন দিকপাল কে ছিল না এর সদস্যরা। এর পরবর্তীকালে তোরা যখন বিএ এম এ পড়তে যাবি তাদের বই পড়তে হবে। প্যারিচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়, রসিকৃষ্ণ মল্লিক, রাধানাথ শিকদার, এই যে যার যিনি এভারেস্টের উচ্চতা মেপে দিলেন, এভারেস্টে না উঠে জরিপ বিভাগে চাকরি করতেন, কি মারাত্মক ট্যালেন্ট লোক তোরা বল। তাহলে এই লোকগুলো শিষ্য, অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু এই অজুহাতে তাকে ডিরোজিওকে কলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ যারা দিয়েছিল তাদের সব বাড়িতে খবর পৌঁছে গেল যে আপনাদের ছেলেগুলো এই করছে, এই একটা অজুহাত। আর ডিরোজিওকে ক্ষমা চাইতে বলেছিল, ডিরোজিও ক্ষমা চায়নি। তোরা জানিস কি দুর্ভাগ্য, চলে গেল হিন্দু কলেজ থেকে, সেই বছরই তার কলেরা রোগ হলো। 1831 সালে মৃত্যু হলো। জন্ম হচ্ছে 1809, মৃত্যু 1831। কতদিন বাঁচলো? আর ওর যা বয়স ওর স্টুডেন্টদের বয়সই সেম ছিল। হিন্দু কলেজের মতো বিখ্যাত কলেজ আমাদের ভারতবর্ষের অন্যতম, সেই কলেজে অধ্যাপক ছিল দুটো সাবজেক্টের, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে সাহিত্য মানে ইতিহাসের। ভাবা যায়, বিরাট ব্যক্তিত্ব, ওকে ঝড়ের পাখি বলা হয়। বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত উনি। ওর মৃত্যু 1831 সালে। আর রাজা রামমোহনের জন্ম হচ্ছে, রাজা রামমোহনের মৃত্যু 1833 সালে, মানে উনারই প্রায় সমসাময়িক। মানে ইনিও ঝড় তুলেছিলেন আর রাজা রামমোহন রায়ও ঝড় তুলেছিল বাংলা সমাজ সংস্কারের ক্ষেত্রে। ভীষণ ব্যাপার। তো ডিরোজিও আন্দোলনে যদি ব্যর্থতা আসে, 4 নম্বরের জন্য আসতে পারে ডিরোজিও আন্দোলনের ব্যর্থতা। আমরা 1-2 পয়েন্ট করে লিখবো, কিন্তু কি লিখবো? নাম্বার 1, বই না পড়ে উত্তরটা লেখা যায়। নাম্বার 1, ডিরোজিওর মৃত্যুর পর এই আন্দোলনকে পরিচালিত করবার মতো তার মতো যোগ্যতা সম্পন্ন নেতা ছিল না, ফলে আন্দোলন ব্যর্থতার মুখে পড়ে। নাম্বার 1। 2, এই আন্দোলন ছিল উগ্র, যার ফলে সাধারণ জনগণ পছন্দ করেনি। নাম্বার 3, এই আন্দোলন শহরের শিক্ষিত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। নাম্বার 4, এই আন্দোলনটা শহর কেন্দ্রিক ছিল, গ্রামগঞ্জে পৌঁছায়নি। নাম্বার 5, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে সবই হিন্দু ধর্মের এক একজন দিকপাল। মুসলমান বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আন্দোলনে কেউ অংশগ্রহণ করেনি। এটা লিখে দেবো। তাহলে এই যে 4-5টা পয়েন্ট বলে দিলাম, 2 নম্বরের জন্য আসলে এইগুলো লিখতে হবে, 4 নম্বরের জন্য আসলে এটা লিখতে হবে, এবং লাস্টে লিখতে হবে যে এই আন্দোলনের কোনো সন্তান সন্ততি ছিল না, এই আন্দোলন ছিল বন্ধা। এই কারণেই বলা হচ্ছে যে ডিরোজিওর মৃত্যুর পর এই আন্দোলন কোনো শাখা প্রশাখায় স্প্রেড করেনি, তৈরি হয়নি, যে কোনো প্রদেশে ছড়িয়ে পড়েনি, শুধুমাত্র কলকাতা শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। তাহলে যেখানেই উৎপত্তি সেখানেই মৃত্যু, সেগুলোকে আমরা বলি বন্ধা। এই আন্দোলন অন্যান্য ঐতিহাসিকরা এই কারণে বলছে আন্দোলনটা ছিল এই ধরনের। আর কি, এই আন্দোলনকে কালা পাহাড়ের সঙ্গে তুলনা করা হচ্ছে। বোঝা গেল, ভারতবর্ষের একজন নবজান অগ্রদূত, তার নাম রাজা রামমোহন রায়। ঐতিহাসিকরা বা ওর বিরুদ্ধচারী যারা, তারা ওকে কালা পাহাড় বলতো, একেও কালা পাহাড় বলা হয়েছে। যাক গিয়ে এইগুলো আছে, পড়বি। আচ্ছা, নেক্সট ব্যাখ্যা হচ্ছে ফরাজি আন্দোলন ছিল একটি ধর্মাশ্রয় কৃষক আন্দোলন। ব্যাখ্যা 1, এই আন্দোলনের মূল ভিত্তি ছিল কৃষি ও কৃষক, হবে না। এই আন্দোলনের মূল ভিত্তি ছিল ইসলাম ধর্ম। ব্যাখ্যা 3, এই আন্দোলনের মূল ভিত্তি ছিল কৃষক ও হিন্দু ধর্ম। তাহলে কি হবে? ব্যাখ্যা 2 হবে। নেক্সট বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 1906 জাতীয় শিক্ষা পরিষদ কার নেতৃত্বে গঠিত হয়? এত সময় লাগছে? শচীন্দ্র প্রসাদ বসু, ঠিক। আচ্ছা, ব্যাখ্যা 1, বৈজ্ঞানিক গবেষণা উন্নতির জন্য। ব্যাখ্যা 2, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। ব্যাখ্যা 3, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। বলো 3।
জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেছিল, আমরা সবাই জানি। ব্যাখ্যা 1, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জোরদার করতে। ব্যাখ্যা 2, বাংলার নারী সমাজকে জাগ্রত করবার জন্য। ব্যাখ্যা 3, সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য। 3। আচ্ছা, এর পরের পেজটা কোনটা আছে? এর পরের পেজ 691। পেজগুলো একটু মুড়িয়ে রাখিস নে, সময় পাস নে। 70 বছর অসম্পূর্ণ আত্মজীবনী ছিল কার? একটু মুখটা খোলো শোনা। বিপিন চন্দ্র পাল। সাবালটান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক কে? রণজিৎ গুহ। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন মধুসূদন রায়, মহাত্মা গান্ধী, দেবেন্দ্রনাথ ঠাকুর, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে? গিরিশচন্দ্র ঘোষ। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা কত সালে? 1897। ভেরি গুড। আমরা 691 পেশ করছি। জঙ্গল মহল বলে যে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল কোন বিদ্রোহের পর? চুয়ার বিদ্রোহের একজন নেতার নাম বল। সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম বল। মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম বল। কোল বিদ্রোহের একজন নেতার নাম বল। শিউরাম, তাই তো? হ্যাঁ, হবে সুইমুন্ডা হবে। নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেছিল কে? বিরসা মুন্ডা। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কত সালে? 1870। 72 বললি কেন? এই মিলছে, 70ই তো জানি, তুই আর 72 ঢুকালি কেন? মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন কে? মহারানী ভিক্টোরিয়া। ভারত মাতার চিত্রটি কে আঁকে? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? ভারতের প্রথম সাপ্তাহিক, সেই কনফিউজ, সেই 1 নম্বর কেটে গেল। হিকির গেজেট দেখেছো? বেঙ্গল গেজেট গেল 1 নম্বর। মার্জিত বাংলা অক্ষরের স্রষ্টা পঞ্চানন কর্মকার। মাদারি পাশে কোন আন্দোলনে? একা। বাবা রামচন্দ্র অসহযোগ নেতৃত্ব দিয়েছিল কোথায়? বাবা রামচন্দ্র অযোধ্যা না বিহার? বিহার তো, বিহার। বারদৌলি সত্যাগ্রহের নেতা ছিলেন কে? বল্লভভাই প্যাটেল। দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। ভাইকাম সত্যাগ্রহ পরিচালনা করে কে? নারায়ণ গুরু। ভারত ছাড়ো আন্দোলন 13 বছর বয়সী কিশোরী আসামের নেতৃত্ব দেয়, তার নাম কি? ভোগেশ্বর ফুকনিনী না কনকলতা বড়ুয়া? কে? কনকলতা বড়ুয়া না ভোগেশ্বরী ফুকনিনী? কি হবে? ভোগেশ্বর ফুকনিনী। কিন্তু আসামেরও কিন্তু কনকলতা বড়ুয়া 42-এর আন্দোলনের সময়, মনে আছে? রাজ্য পুনর্গঠন কমিশনে পেয়েছিল কে সভাপতি? ফজল আলী। ছেড়ে আসা গ্রামের লেখক কে? এখানে দেওয়া আছে মিত্র মজুমদার, ভীষণ ভুল, দক্ষিণাঞ্জন বসু হবে। আর উদ্বাস্তুকার? আচ্ছা, ঠিক ভুল, না না, এক কথা। গ্রাম বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো? কুষ্টিয়া। ভারতীয় অরণ্যায়ন পাশ হয় কত সালে? 1865। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কার প্রচেষ্টা করে ওঠে? তারকনাথ পালিত। এটা কিন্তু উত্তর হবে তারকনাথ পালিত। কার চেষ্টা? এই দেখ, কিছু কনফিউজ প্রশ্ন আছে। আচ্ছা বলতো, এই হিন্দু মেলার প্রাণ পুরুষকে? রাজনারায়ণ বসু। গল্পটা তো এখানে। আমার ভাতসভার প্রাণ পুরুষকে? ইয়েস, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, বিরাট চন্দ্র মন্ডল কে ছিল রে? মতুয়া ধর্মের একজন নেতা, প্রবর্তক না নেতা।
হ্যাঁ বল। ঠিক ভুল। বিনাদার সাইমন কমিশন বয়কট আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। জন্ম ভুল। মাহবুদ্দিন একটি ষান্মাসিক পত্রিকা। জন্ম ভুল। ষান্মাসিক মানে কি? 6 মাসে একবার। কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। ভীষণ ভুল। কাওয়ালির জনক বলে আমির খসরুকে। কি হবে? কাওয়ালি। কাওয়ালি খসরু। ঠিক। কালীপ্রসন্ন সিংহ, হুতুম প্যাচা, উর্মিলা দেবী, নারী কর্ম মন্দির, সরোজিনী নাইডু, রাষ্ট্রীয় স্ত্রী সংঘ, মদনমোহন তর্কালঙ্কার, শিশু শিক্ষা। এবার বিবৃতি। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ। ব্যাখ্যা 1, ছাত্র সমাজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে আকৃষ্ট করে। 2, কৃষকদের আন্দোলনের খবর প্রকাশিত করে। ব্যাখ্যা 3, সাঁওতাল বিদ্রোহ দমন ও নীলকর সাহেবদের অত্যাচারের কথা। ঠিক, এইটা হবে 3 নম্বর। বিবৃতি। বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন। ব্যাখ্যা 1, তিনি ধর্মীয়ভাবে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। ব্যাখ্যা 2, তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি সর্বধর্ম সমন্বয়ী মনোভাব গড়ে তুলতে চেয়েছিলেন। কি হবে? ব্যাখ্যা 1। বিবৃতি। জেমস লংকে জেল ও জরিমানা শাস্তি ভোগ করতে হয়েছিল। জেমস লং সরকারি অফিসে চুরি করেছিলেন। তিনি নীলদর্পণ নাটক ইংরেজিতে অনুবাদ প্রকাশ করেছিলেন। আর তিনি ব্রিটিশ কর্মচারীকে আঘাত করেছিলেন। ব্যাখ্যা 2, সব কমন পাবি। এই বিবৃতি ব্যাখ্যা আমরা তো WBTA করলাম, পর্ষদগুলো করলাম, ABTA করছি, সব কমন পাবি। আমি নিঃসন্দেহে বলছি, বিবৃতি ব্যাখ্যা তোর সব করে কমন পাবি, একদম শিওর। যদি মনে থাকে এর মধ্যেই পাবি, এর বাইরে দেবে না, দেখবি। বিবৃতি। 19 শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 1, বাংলায় সাহিত্য, শিক্ষা, সমাজ, ধর্ম সংস্কার এক নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাখ্যা 2, সমাজে কোনো উন্নতি হয়নি। ব্যাখ্যা 3, শুধুমাত্র সাহিত্যে পরিবর্তন হয়েছিল। বলো। 1 হবে 1। বাংলা সাহিত্য, শিক্ষা, সমাজ, সংস্কার সমস্ত কিছুতে নবযুগের সৃষ্টি হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, কারণ দীর্ঘায়িত করলে ভিডিওটা কেউই দেখতে চায় না। শেষ বেলায় বলি, যারা 2026-27 মাধ্যমিক দেবে, অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপে, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এইভাবে প্রত্যেকটা দিন অধ্যায় ধরে ধরে শর্ট কোশ্চেন যে কটা দিন আছে আমরা নিয়ে আসবো। পাশাপাশি বলে রাখি, 2 নম্বরেরও প্রশ্নের উত্তর সহ আমরা এই চ্যানেলে এরপর থেকে ভিডিও দেব। যারা চ্যানেলের সঙ্গে আছো, সঙ্গেই থাকো, অনেক কিছু জানতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই মতামত জানাবে। ধন্যবাদ।